আই লাইক ইউ স্নো কুইন। ধরনীর বুকে রাজত্ব করছে ঘুটঘুটে কালো রাত্রি। আজ রাতের আকাশে চাঁদের দেখা নেই, অল্প সংখ্যক তারকা নিভু নিভু করে চলছে। মেঘমালা সারিবদ্ধ হয়ে ঘুরঘুর করছে গগনের নিচে। দেওয়ানবাড়িতে উৎসব লেগেছে। আধাম আমেরিকা থেকে ফিরে এসেছে, এক সপ্তাহ হয়েছে। গ্রামে দুদিন থেকে শ্বশুরসহ সবাইকে নিয়ে ঢাকায় এসেছে। ঠিক তার 5 দিন পরে এলাহি আয়োজনের ব্যবস্থা করেছে ডক্টর আধাম। তার বাবা মায়ের পরিচিত আত্মীয় স্বজনার হসপিটালের সব ডাক্তারদের এবং আশেপাশের প্রতিবেশীদের ইনভাইট করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আধামের সঙ্গীরা বাংলাদেশের মাটিতে আজ সকালেই পা রেখেছে। সন্ধ্যার পর আধামের সুপরিচিত শুভাকাঙ্ক্ষী মুয়াজ শেখের বউ বাচ্চারাও এসেছে। একে একে মেহমান সবাই জমায়েত হওয়া শুরু হয়েছে। তারেকের পরিবার এসেছে বিকালের দিকে। হসপিটালে তারেক আহমেদের কলিগ ছাড়াও পূর্ণিমার বাবার সাথে তারেকের বাবার আন্তরিক পূর্ণ সম্পর্ক হওয়ায় আধাম জহির সাহেবের পুরো পরিবারকেই দাওয়াত করেছে। সবই নয়, সবাই হাসি মুখে দাওয়াত গ্রহণ করেছে। নতুন বিবাহিতা তাহমিনা এবং তার স্বামীও এসেছে। দেওয়ানবাড়ি গিজগিজ করছে মানুষের সমাগমে। হঠাৎ করেই এই আয়োজন কি উপলক্ষে তার সঠিক ধারণা চিত্রা দেওয়ানের কাছেও নেই। বর্তমানে ছাদে পুলসাইডের কিনারে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বিএম গ্রুপের মাঝে। মিস্টার জ্যাকসন, ম্যাক্স, রকি, থমাস প্রত্যেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে মুয়াজ শেখের দিকেই। তাদের একমাত্র কেন্দ্রবিন্দু হলো মুয়াজের পেইন্টিং করা ডিজাইনে। ব্রোচের নতুন একটি ডিজাইন আর্ট করেছে মুয়াজ। 2-3 মাস পর পর ব্রোচের ডিজাইন চেঞ্জ করা হয় সতর্কতা অবলম্বনের জন্য। কিছুক্ষণ পর থমাস নোটপ্যাডে মুখস্থ কোড নম্বরগুলো সাজিয়ে সাজিয়ে লিখলো। গোপন তথ্যের স্পেশাল কোড নম্বর সুকৌশলে থমাস মুখস্থ করে নিয়েছে। এই কোডের মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহজে ব্ল্যাকমেইল করা যাবে। থমাস কোনো ইলেকট্রনিক ডিভাইসে কিছুই টাইপিং করেনি, বরং মাথায় ঢুকিয়ে দিয়েছে। ল্যাপটপ অথবা মোবাইল থেকে হ্যাক করে কোড এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন গায়েব করা যায়, তাই ব্রেনে আটকে রাখা সবচেয়ে বেটার। আজকের কোড নম্বর এবং আগে জোগাড় করা লোকায়িত তথ্যসমূহ দিয়ে এই যুবক দল এমন কিছু উন্মোচন করলো যা গভর্নমেন্টকে অল্প সময়ের জন্য হলেও রুখিয়ে রাখা পসিবল। তারপর মুয়াজ শেখ হাঙ্গারি ভাষায় কিছু প্রাচীন শব্দ বলেছে যা পরবর্তী মিটিংয়ে কাজে লাগবে। মুয়াজ হাঙ্গেরি ভাষা জানে। ইউরোপের হাঙ্গেরিতে তার বছরখানেক বসবাস ছিল। সবাই যখন বিমগ্ন ছিল আলোচনায়, তখন মুয়াজ প্রসঙ্গ পাল্টে আধামকে আদেশ করে বলল, যাও তুমি রেডি হয়ে আসো। আধাম কিছু একটা ভাবছিল, তখনই কিচিরমিচির শব্দ শোনা গেল ছাদের দরজার কাছ থেকে। ঠোঁট ফুলিয়ে পূর্ণ আব্বা বলে ডাক দিয়েছে। আধাম সাড়া দিয়ে বলল, কাছে আয়। পূর্ণ হেলে দুলে হেঁটে আসলো। মন খারাপ করে বলল, বইনে আলতা দিলে আমিও দিব। আমার মন চাই সাজু করতে, আমি লিপস্টিকও দিব। ছেলেরা লিপস্টিক আলতা এসে ব্যবহার করে না। আমরাও সাজুগুজু করবো একটু পরে, ঠিক আছে? কেমন সাজু করুক? এমনি। আধামের সোজা সাপটে উত্তর। পাপড়ি আলতা নিয়ে বাবার কাছে এসেছে লাফিয়ে লাফিয়ে। আধাম নিচে বসে পড়লো। কন্যার পায়ে মনোযোগ দিয়ে আলতা দিয়ে দিল। পাপড়ি আনন্দে আত্মহারা নিজের ড্রেস দেখে। পায়ের আলতা শুকিয়ে গেলে সাদা ড্রেসটা পরবে। বাবা বলেছে ড্রেস ছাড়াও আরেকটা ইউনিক গিফট আছে স্নো কুইন এবং স্নো হোয়াইটের জন্য। পূর্ণ গালে হাত দিয়ে বলল, আম্মাই রান্না করছে, ভোটটা বেটা খাইবার লাগি। ভোগটাকে? ফিসফিস করে উত্তর দিল বিদেশি ব্যাটারা, ভোটকা ব্যাটা, মেকা আঙ্কেল ভোকা, টকি আঙ্কেল ভোটকা, থমাস আঙ্কেল ভোটকা, আর হেই বুইরা ব্যাটার নাম জানি না। জ্যাকসনের দিকে আঙ্গুল তুলে বলল কথাটা। সবাই সুঠাম দিহি তার। পূর্ণর ধারণা মতে সবাই ভোটকা। মুয়াজ শেখ হাসি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, পূর্ণ আমি কেমন বলো তো? তুমি মেলা সুন্দর, তোমার বউ সুন্দর। আমার সুলতানাকে তুমি দেখেছো? দেখছি। আমারে আর বুইনেরে আদর করছে তোমার সুলতানাই। আমার আম্মারে তোমার সুলতানাই সাজাইয়া দিতেছে। বোনেরে আম্মাই সাজায় দিব, আর আমারে আম্মাই সাজায় দিব। আম্মাই কইছে শয়তানি না করতাম, কিন্তু আমার নাচতে মন চাইতাছে, কিটা করতাম? আধাম মুয়াজের দিকে তাকিয়ে বলল, শুনছেন ও কি বলে? ওনাকে নাচতে ইচ্ছে করছে। মুয়াজ বাচ্চাটার গালে আদর করে বলল, নাচবে তুমি? নাচবো। মুয়াজ ম্যাক্সকে ডান্স করতে বললে সত্যি সত্যি ম্যাক্স ডান্স করতে শুরু করেছে। উল্টো পাল্টা টমেটুকু শিকা গান গাইছে আর হাত পা নাড়িয়ে নাচানাচি করছে। ম্যাক্সের সাথে নাচতে গিয়ে পূর্ণর ছোট্ট মুখটা হাসতে হাসতে লাল হয়ে গেছে। পাপড়ি আরো আগেই আলতা লাগিয়ে নিচে নেমে গেছে। পূর্ণিমা ফরেনার গেস্টদের জন্য বাঙালি খাবার রান্না করে অবসর হয়েছে। আধাম বলেছে বাঙালি আইটেম তৈরি করতে আমেরিকার মেহমানদের জন্য। আগেরবার ম্যাক্স খুব প্রশংসা করেছে অ্যাডামের ওয়াইফের হাতে রান্না করা খাবার খেয়ে। ম্যাক্স থেকে শুনে বাকিরাও নিজের মুখে বলেছে তাদের জন্য বাঙালি খাবার দিয়ে ভোজন বিলাসের আয়োজন করতে। মুয়াজের স্ত্রী সুলতানা মুসফিকা পূর্ণিমাকে বসিয়ে হালকা করে সাজিয়ে দেওয়ার জন্য। মুয়াজের 2 ছেলে 1 মেয়ে। ছেলে মেয়েরা ভদ্র আর চুপচাপ। পূর্ণিমা মুগ্ধতা নিয়ে তার সামনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকা রমণীকেই দেখছে। স্বামী আধাম থেকে জানতে পেরেছে মুয়াজ শেখ আর তার সুলতানের বৃত্তান্ত। সুদর্শনা রমণীর জন্য মুয়াজ শেখ কত কেই না করেছে, অপেক্ষা করেছে, সুলতানা মহল বানিয়েছে এবং নিজের স্ত্রী করে পাওয়ার জন্য আকাশছুম্বী আকাঙ্ক্ষা নিজের মাঝে লালন পালন করেছে। মুসফিকা নামক রমণী অত্যন্ত নরম প্রকৃতির। তার পরনে কালো রঙের সিল্কের শাড়ি, যার উপর হোয়াইট কালার দিয়ে সাদা পদ্মফুল আঁকা হয়েছে। নিখুঁত হাতে পেইন্টিং করা শাড়ি পরে বেড়াতে এসেছে সুলতানা। পূর্ণিমা আনমনেই মুসফিকার আঁচলটা মেলে ধরলো। খুব সুন্দর লাগলো তার চোখে। জলে ভাসা পদ্মফুলের হ্যান্ড পেইন্ট করা হয়েছে। মুসফিকা হেসে বলল, আমার স্বামী পেইন্ট করেছে এটা। সে মাঝে মাঝে আমার জামা অথবা শাড়িতে পেইন্ট করে দেয়। পূর্ণিমা দেখলো মুসফিকা আর তার মেয়ে হীরার নেকলেস পরে আছে এক ডিজাইনের। মেয়েটার নাম শাহজাদি মুবাশশিরা। এক ছেলের নাম শাহজাদা মিকদাদ আর এক ছেলের নাম শাহজাদা মিসবাহ। কিউট কিউট বাচ্চা তিনটা। মুসফিকা পূর্ণিমার গালে আলতো ছুঁয়ে বিস্তৃত হেসে বলছে, তোমার আর আমার ভাগ্যটা কিছুটা একরকম। আমার মেয়ে মুবাশশিরা কিন্তু মুয়াজ শেখের ঔরসজাত সন্তান নয়। মুবাশশিরার বায়োলজিক্যাল ফাদার আরেকজন, যার সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছিল এবং সংসারের বয়স ছিল মাত্র 7 মাস। আমার প্রাক্তন তার এক্স গার্লফ্রেন্ডের সাথে পরকীয়া করত আর সেই সূত্র ধরেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। জন্ম হলো আমার মুবাশশিরা। সংগ্রাম করলাম দুধের বাচ্চাকে নিয়ে। এরপর হুট করে আবির্ভাব হলো মুয়াজ শেখ। তারপর আমাকে চমকে রেখেই হাসিল করে ফেললো আমার মেয়ে সহ। আমাকে বানালো তার নিজস্ব সুলতান আর আমার মেয়েকে বানালো শাহজাদি। ওদের বাবা মেয়ের বন্ডিং চমৎকার। আমার 2 ছেলে হওয়ার পরও শাহজাদি তার স্থান থেকে চুল পরিমাণও সরে যায়নি। আর একজনের বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে শুধু পরিচয় দেয়নি, বরং স্বচ্ছ ভালোবাসা দিয়েছে। শাহজাদি ছাড়া মুয়াজ শেখ বিধ্বস্ত আর পাগল। কথা বাড়ালে অনেক কথা উঠে আসবে। তুমি অবশ্য অনেক কিছুই আধাম ভাইয়ের কাছ থেকে জেনেছো, তাই না? পূর্ণিমা গভীর চোখে মুসফিকার ঠোঁটের দিকেই তাকিয়েছিল। ঠোঁট নাড়ানি আর আনারি বঙ্গভঙ্গি দেখে পূর্ণিমা সক্ষম হয়েছে মুসফিকার সমস্ত কথা বুঝে নিতে। ওপর নিচ মাথা নাড়ালো পূর্ণিমা। মুসফিকা আরেকটু হেসে বলল, মাশাআল্লাহ, তুমি আসলেই স্নো কুইন। অবাক হাসলে আধামের স্নো কুইন। মুসফিকা ছোট ছেলেকে বলল, যাও বাবাকে বলবে একটা মেহেদি এনে দিতে, তোমার আন্টির হাতে মেহেদি লাগিয়ে দিব। মুসফিকা এবং মুবাশশিরা মা মেয়ে দুজনের হাতে মেহেদি দেওয়া হচ্ছে। মুসফিকা জানালো মুয়াজ শেখ তার স্ত্রী এবং কন্যাকে মেহেদি লাগিয়ে দেয়। তারপর সময় করালো 10 মিনিট। পূর্ণিমা আর পাপড়ি ওদের মা মেয়ে দুজনের 2 হাতের এই পিঠে ওই পিঠে মেহেদি লাগানোর পর পূর্ণিমাকে সাজতে দিয়ে দ্বিধায় পড়ে গেল মুসফিকা। বরফ সাদা মুখে মেকআপ ভালো লাগবে না, তাই ভেবে চিন্তে কৃত্রিম কিছু ব্যবহার করলো না। সামনের একগাছি চুল কার্লি করে পেছনের সব চুল বেঁধেছে কেবল একটি গোলাপ ফুল। গোলাপের কাটা বেছে চুলের গোছায় গেঁথে দিয়েছে লাল গোলাপের ডাটি। চুলগুলো মজবুত খোপা হয়ে রইল। তারপর ডাগর চোখের নিচে গাঢ় করে সুরমা টেনে দিয়েছে। নুড লিপস্টিক ইউজ করতে নিলে পূর্ণিমা বাধা প্রদান করে জানালো, লিপস্টিকের বদলে লিপ গ্লোস লাগাতে চাই। সার্জেন আধাম লিপ গ্লোস পছন্দ করে। ইহা জানাতে গিয়ে বাঁখির নারীর গাল রাঙা হয়ে উঠেছে। মুসফিকাল মজা লুটে নিতে একটুও কৃপণতা করেনি। অতঃপর পাতলা কোমল ঠোঁটে পাতলা আস্তরণের লিপ গ্লোসে লেপন পড়েছে। পূর্ণিমা নিজেকে দেখছে মিররে। নিজেকে চিনতে অসুবিধে হচ্ছে। শাহজাদি মুবাশশিরা তার সামনে বসে টুকটুক করে নয়নজোড়া মিলে হাস্য উজ্জ্বলে বলল, তুমি কি সুন্দর, মাশাআল্লাহ, তোমাকে একদম পুতুলের মতো লাগছে। পাপড়ি ওর মাকে ঘুরে ঘুরে দেখছে পিটপিট করে। কমলার কোয়ার মতো চিকন ঠোঁটে মায়ের জন্য নিষ্পাপ হাসি বিরাজমান। ওদের মা মেয়ের একরকম পোশাক। পূর্ণিমা হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ভাবছে অনেক কিছুই। এটাও ভাবছে পূর্ণ আর আধাম কি পড়বে। আধাম স্ত্রী সন্তানের জন্য কত কিছু এনেছে, অথচ বের করে দেখিয়েছে আজকে। পূর্ণর জন্য কিরকম ড্রেস কালেকশন করেছে তা এখনো অজানা। ছেলেটাকে এক নজর দেখার জন্য তৃষ্ণার্ত মাত্রে হৃদয়। সময় গড়ালো আরো আধা ঘন্টা। বাইরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। পলাশ মিয়া, জহির সাহেব আর দারোয়ান মিলে খাবার পরিবেশনের দিকটা সামলাচ্ছে। বাড়ির পেছন দিক থেকে সামনের দিকে পর্যন্ত লম্বা করে স্টেজ বানানো হয়েছে। স্টেজের পাশে খাওয়ার ব্যবস্থা। পরিবেশ অনেকটাই ওয়েস্টার্ন কান্ট্রির মতোই দেখাচ্ছে। অতটা চাকচমক নেই, আবার অতটা সাদা সিধেও নেই। আসল চাকচমক অপেক্ষা করছে কিছুক্ষণ পরেই। 8:30টার দিকেই খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। হসপিটালের ডাক্তাররা পালাক্রমে সবাই হাজির হচ্ছেন। একেবারে সবাই চলে আসলে এমার্জেন্সি রোগীদের সমস্যা হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য করেই আগে পরে আনাগোনা হচ্ছে ডাক্তার গ্রুপের। তারেকও এসেছে পূর্ণকে দেখার লোভ সামলাতে না পেরে। নির্লজ্জ মিলাও এসেছে মাস্ক দিয়ে মুখ ঢেকে। চুল তো নেই, তাই বড় করে হিজাব করতে বাধ্য হয়েছে। এইরকম গেট আপ নেওয়ায় মিলাকে চেনা যায় না। চোরের মতো এক কোনায় ঠাই বসে আছে সবার থেকে আলাদা হয়ে। আধাম কিসের আয়োজন করেছে, কেন করেছে, কি করবে, এসব না জানতে পারলে খুঁতখুতি থেকে যাবে। তাই অচেনা বেশ ধরে চলেই এলো। ছাদের উপরে ব্যাগস, থমাস, রকি, মিস্টার জ্যাকসন আর মুয়াজ শেখ তারা সবাই একত্রে খাবার খাচ্ছে। আধাম আর পূর্ণ বেডরুমে ঢুকে তৈরি হচ্ছে বহুত সময় নিয়ে। পূর্ণ গোল গোল চোখের দৃষ্টি নিক্ষেপ করে বাবাকে বলল, আব্বা, তোমার ঝাক্কাস লাগতেছে, তুমি তো নায়ক হইয়া গেছো, তোকেও ঝাক্কাস বানিয়ে দেবো, তোকেও নায়ক দেখা যাবে। এই বলে পূর্ণকে ওয়াশরুমে নিয়ে হাত পা ধুয়ে দিয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়েছে। পূর্ণর সুটকোট বের করে মাথায় জেল লাগিয়ে
গিয়ে কাপড় পরিয়েছে, তারপর সাদা মোজা পরিয়ে সাদা কেটস পরিয়েছে, হাতে একটা সাদা ফিতার ঘড়ি পরিয়েছে। সব পরানোর পর পর্যবেক্ষণ করে দেখলো কুট্টুসের গায়ে নর্মাল কোট মানাচ্ছে না, তাই কোট খুলে ব্লেজার পরিয়ে দিয়েছে। আধাম নিজেও অবিকল পূর্ণর মতোই ড্রেস জড়িয়েছে গায়ে, সাদা ফর্মাল প্যান্টের সাথে সাদা ব্লেজার, চুলে জেল আর হাতে ঘড়ি, এইটুকুই তাদের সাজসজ্জা। বাপ বেটা পারফিউম স্প্রে করে ঘরের আনাচে কানাচে সুগন্ধি ছড়িয়ে দিয়েছে। পূর্ণ হাত উঠিয়ে বলে, আব্বা এনে দিয়া দাও। বগলের নিচে দিয়ে দিব? হু, আর কোথায় দিয়ে দিব? আর দরকার নেই, তুমি তো দিয়াই দিচ্ছ। কেতুকুতুর নিচে দিলে সুন্দর গ্যারান আইব। কেতুকুতু কি? ভ্রুকুচকে প্রশ্ন করলো আধাম। পুত্র হাত উঠিয়ে বগল দেখিয়ে বলল, এই যে কেতুকুতু। আধাম পুনরায় প্রশ্ন করলো, গ্যারান কি? গেরান বোঝো না? কেমনে বুঝাইতাম? পারফিউমের ঘ্রাণকে গেরান বলছিস? হ, এতক্ষণে বুঝতে পারছো তুমি বুদ্ধিমান। আমি বুদ্ধিমান? হ, তোমার বুদ্ধি আছে, আমার বুদ্ধি আছে, বউ আছে, বাচ্চা আছে, তোর কিছুই নেই। আয় তোকে বিয়ে করিয়ে দিই, তোর একটা কুট্টি বউ হবে আর আমি হব কুট্টি বৌমা, আর আমার হবে কুট্টি বৌমা। শ্বশুর হয়ে যাব, ছেলে এবং ছেলের বউকে পেলে পুষে বড় করব। কি রে, বিয়ে করতে রাজি আছিস? বিয়া কিতা? এই উত্তর কি করে দিব? তুমি না বুদ্ধিমান, তুমি জানো না বিয়া কিতা? না, আমি জানি না। পূর্ণ কুটকুট করে বলে দিল, আমার আম্মা আছে, আব্বা আছে, বুইন আছে, নানা আছে, আমার সব আছে, বউ লাগবো না। বউ দিয়া কিতা করবো? বউয়ের সাথে প্রেম করবি, এরপর আমাকে দাদা বানাবি? আধাম নিজের কথায় নিজেই লজ্জা পেল। ভাগ্য ভালো পূর্ণ কিছুই বোঝেনি, বুঝতে পারলে সানডে মানডে খালাস করে যেত। পূর্ণর ব্লেজার ঠিক করতে করতে আধাম ফের বলল, আরে আমি দুষ্টুমি করেছি, তোর বউ হয়তো এখনো জন্মই হয়নি, তোর শাশুড়ির হয়তো বিয়েই হয়নি। আব্বা তোমার কথা বুঝি না, বুঝাইয়া কথা কও। এত কথা বোঝা লাগবে না আব্বা যান, আমি সব বুঝি। আমার দিকে কেউ এমনি চাইয়ে থাকলে বুঝি, আমার নামে খারাপ কথা কইলেও বুঝি। পূর্ণ সব বোঝে, খালি বাপের গোপন কথা ফাঁস করা ঠিক না, এই কথাটাই বোঝে না। বাপ কোনো সময় মাকে চুমা দেয়, বাপ কোন সময় মায়ের হাতে খায়, বাপে কোন সময় মায়ের হাতে চুমো দেয়, বাপ কোনো সময় মায়ের গালে লিপ গ্লোস দিয়ে আঁকিবুকি করে। এইসব পূর্ণ বাইরের মানুষের কাছে ফাঁস করে দেয়, তাই না পূর্ণ? আমি কবে কইয়া দিচ্ছি? আমি কিচ্ছু কই? সেই দিন তুমি আম্মার লগে রুটি বানাইছো আমি দেখছি, কিন্তু কইয়া দিচ্ছি? আদাম ভয়ার্থ হয়ে তৎক্ষণাৎ 2 কদম সরে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আপনি কিছু কিছু বলি না করেও সব বলে দেয় এই মহাশয়। তাই পিতামশাই ভীতু হয়ে বলল, তোর আম্মার সাথে কবে রুটি বানিয়েছি? খিটখিট করে হেসে পূর্ণ ড্রেসিং টেবিলের সামনে থেকে নেমে গেল লাফ দিয়ে। তারপর খাটের উপর উঠে আধামের কাঁধে ঝুলে গেল বাদরের মতো লাফিয়ে। 2 হাত দিয়ে আধামের গলা জড়িয়ে ধরে অভিনয় করে দেখালো এবং বলল, তুমি আম্মারে এমনে দইটা রুটি বানাইছো, আম্মায়ও রুটি বানাইছো, তুমিও বানাইছো। আধাম কিছু বলতে যাবে তার আগে পূর্ণ কাঁধের উপর থেকে লাফিয়ে নেমে বাবার কোমর আঁকড়ে ধরেছে। খিলখিল করে হেসে বলছে, আম্মারে এমনে দইটা রুটি বানাইছো কাইলকা? তুমি বানাইছো না আম্মাই বানাইছে? তুমি খাইলা ধইরা রাখছো। আমি কত কিছু দেখি, কিন্তু মানুষের সামনে কইয়া দিই না, আমি আরো দেখছি। আদাম কোমরে 2 হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি রান্না করে কি করি না করি তা আপনি সিসিটিভির মতো ক্যামেরাবন্দি করেন কেন? আপনার চোখে এত কিছু ধরা পড়ে কেন? তুষার কন্যাও তো দেখে, কিন্তু প্রিন্সেস তো আপনার মতো হই হই করে বলে দেয় না। আমি কি মানুষের সামনে কয়েছি? তোমার সামনে কয়েছি। তুমি কি মানো? তুমি আমার আব্বা, আব্বারে কইলে কিচ্ছু হয় না। আর কি দেখেছেন বলে ফেলেন মহারাজা? কমো জি বলেন, তুমি যদি কিচ্ছু কও। আমার সাহস আছে আপনাকে কিছু বলার? পূর্ণ একটু লজ্জা পাচ্ছে নিচের দিকে তাকিয়ে। আধাম আপাতমস্ত খেয়াল করছে কুট্টুসের। পূর্ণ ইতস্তত বোধ হয়ে গলা দিয়ে বের করলো, একদিন আমি তাড়াতাড়ি ঘুম থাইকা উইটা দেখছি আম্মাই তোমার চুলে আদর করতেছে। এরপরে কি? এরপর তোমার কপালে চুমা দিচ্ছে। আধাম অতিমাত্রায় লজ্জিত হয়ে হোঁচট খেলো, গলা খাকারি দিয়ে পুনরায় জিজ্ঞেস করলো, এরপর কি? এরপর আর কিছুই নাই। আমি বেবি কর থেকে নিচে নামছি, পরে আম্মাই আমারে কোলা নিয়ে হিসু করাইছে, আমার কপালেও চুমা দিচ্ছে, তোমার কপালেও চুমা দিচ্ছে, বইনরেও চুমা দিচ্ছে। তুমি ঘুমাইয়া থাকলে আম্মাই তোমারে চুমা দেয়। তুমি কিন্তু আমার কাছে কইয়া দিও না। কেন বলবো না? আম্মাই শরম পাইবো। তোর ভাষণে আমি শরম পাচ্ছি, তোর মা শুনতে পেলে একদম মিয়ে যাবে। যাই হোক, তোর কারণে জানতে পারলাম স্নো কুইনও কিছু কিছু ফিল করে আমাকে নিয়ে। শুধু কিছু না, শুধু কিছু মিছু না, বরং অনেক কিছু। তোকে কাঁধে নিয়ে উঠতে ইচ্ছে করছে আব্বাজান, তুই একটা জিনিসই বটে। এখন থেকে তোদের বেবি কটের সামনে পর্দা লাগিয়ে দিব। আমি পর্দা খুললে ঠুইকা যাবো, ঢুকে কি করবি? তোমার জ্বালামু। আমার সাথে তো শত্রুতা কিসের? তুই চাস না তোর বাপ রোমান্টিক সময় পার করুক? রোমান্টিক কি তা? রোমান্টিক মানে ভাত খাওয়া। পুরো নাকচ করে বলো, না রোমান্টিক মানে জিলাপি খাওয়া। ও আব্বা, মসজিদে জিলাপি দিব কবে? শুক্রবারে মসজিদে জিলাপি দেয়। ও আচ্ছা, বুঝছি। কি বুঝলে কুট্টুস? শুক্রবারের রোমান্টিক দিন, শুক্রবারে জিলাপির দিন। মন্ত্রী কামাল দেওয়ান বাড়ির গেটে এক পলক উকি দেওয়ার চেষ্টায় দাঁড়িয়েছে। অমনি সামনে পড়লো 2টি বাচ্চা। তারা এই দিকটাই এসেছে নানাকে খুঁজতে। তখনই চিরশত্রুকে দেখতে পেয়ে নাকমুখ কুচকে ফেললো সহসা। বরাবরের মতোই ঝামেলা বেঁধে গেল। মন্ত্রীর ঝামেলা করতে ইচ্ছে করছে না আজকে। তার মূল কারণ হলো বাচ্চাদের শুভ্র পোশাক। মেয়েটাকে পরীর ছানার মতো দেখাচ্ছে আর ছেলেটাকে ছোট্ট রাজকুমার। এরা আভিজাত পোশাক পরলেও কড়কড়ানি থেমে যায়নি এক ফোঁটাও। পূর্ণ নাক বোঝা করে জিজ্ঞেস
জিজ্ঞেস করলো, কি মিয়া, কি খবর? আমার আবার কি খবর হবে? তোমাদের বাড়িতে কিসের আয়োজন হচ্ছে? পূর্ণ গালে হাত ঠেকিয়ে বলল, আজকে তুই না কইয়া তুমি কইতাছ, ব্যাপারটা কি তা? তপ্ত শ্বাস পেল মন্ত্রী। কাঁচামরিচের ঝাল একটুও কম না। পাপড়ির পাশে দাঁড়ালো আধাম। মন্ত্রীর গোটানো কপালের রেখা শুরু হলো আধামকে দেখে। যুবকের চেহারা এবং ফ্যাশনে অন্যরকম ছিলিক মারছে। আধাম তর্কাতর্কি না করে প্রথমেই অফার করলো একবেলা দেওয়ান বাড়িতে ভোজন বিলাসের শরিক হতে। মন্ত্রীর চোখে অবিশ্বাস্য ছাপ। পরনের ঘটনা ঘটলো আরো দ্রুত। আধাম মন্ত্রীর বাহু ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেছে, এমনভাবে ধরেছে যেন পুরনো বন্ধু। মন্ত্রীর রিজিক ছিল এইখানে, তাই পায়ের গতি টেনে টেনে শত্রুর দরজায় দাঁড়িয়েছে। আজকে অবশ্য কেউ হাউ ঝগড়াঝটি কিছুই হয়নি। ঘড়ির কাঁটা তখন 9টার ঘরে। সিরিয়ালে সারিবদ্ধ হয়ে চেয়ারে বসে আছে ছোট বড় অনেক মানুষ। প্রথম সারিতে মুয়াজের পরিবার এবং তার উল্টো দিকে ফরেনার গেস্ট। রকি এবং ম্যাক্স কিছু একটা ঠিকঠাক করছে। মিস্টার জ্যাকসন চুপচাপ বসা। থমাস ক্যামেরা নিয়ে প্রস্তুত। যখন অ্যাডাম ইশারা দিবে তখনই কাজ শুরু করবে। লাইভ হবে এখানকার সবকিছু। এই লাইভ টেলিকাস্ট সোজা পলের মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটাবে। পলের ইন্টারনেট সার্ভিসের এভরিথিং হ্যাক করেছে এই দুর্ধর্ষ টিম। সাদা থিমের মধ্যে লম্বা স্টেজ বানানো হয়েছে। চিত্রা দেওয়ান হাসি খুশি বসে আছেন স্টেজের উপরে চেয়ার পেতে। শালীন এবং রুচিশীল ডেকোরেশন করা হয়েছে সব দিকে। চেয়ার বিছানো এবং স্টেজের ধরন অনেকটাই আমেরিকান রীতির সাথে মিলে গেলেও সব জায়গায় বিরাজ করছে মার্জিত পরিমাপ। আধাম উপস্থিত হলো হাতে মাইক্রোফোন নিয়ে। হোয়াইট কালারের ব্লেজারে তার সুগঠিত চেহারা টান টান গাঁথুনি ঝলমল করছে। বুকে ফ্লাওয়ার ব্রোচ গেঁথে আছে। জীবনে প্রথমবার ভিন্ন কোনো ব্রোচ ব্যবহার করেছে। প্রথমেই সালাম দিল আধাম, তারপর বলতে লাগলো, আমি আধাম দেওয়ান, আমার পিতা আশরাফ দেওয়ানের ছেলে আধাম দেওয়ান আমি। আমাকে নিয়ে আপনাদের কানাঘুষার শেষ নেই। হুট করেই আমি বিয়ে করে ফেললাম এবং সমবয়সী দুটো বাচ্চা আমার 2 হাত ধরে ঘুরে বেড়ায়। এই দৃশ্যটা রোজ রোজ দেখে দ্বিধায় পড়ে যান প্রতিবেশী এবং দূরবর্তী আত্মীয়রা। জানেন আমি অবিবাহিত, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? আবার বিয়ে করে ফেললাম পূর্ব প্রস্তুতি ছাড়াই। আজকে যা বলবো তা আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে যথেষ্ট। প্রতিবেশী এবং হসপিটালের কলিগ সবাইকে অবগত করার জন্যই আজকে রাতে নিমন্ত্রণ ছিল। আজ আমি আমার এবং আমার পরিবারের ব্যাপারে বলবো। আমি জন্ম হয়েছি আমেরিকার মাটিতে এবং বেড়ে উঠেছি সেখানেই। মাঝে মাঝে দেশে আসলেও বিশাল দূরত্ব ছিল বাইরের সবার সাথে। আমরা নিজের মতো যত স্বপ্ন বুনে থাকি তা সবসময় বাস্তবায়ন হয় না, কারণ আমরা মরণশীল। মৃত্যু সকল মানুষকে স্পর্শ করবে। আমার বাবা মা ভাই তারা মৃত্যুবরণ করেছেন এবং সমাধি হয়েছে আমেরিকার মাটিতেই। আমি যখন একজন প্রতিষ্ঠিত হার্ট সার্জন খ্যাতি পাই তখন আমার সহোদর যমজ ভাই আদনান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আদনান মারা যাওয়ার সময় ওর স্ত্রীর গর্ভে দেওয়ানবাড়ির অমূল্য রতন অর্থাৎ আদনানের কন্যা ছিল। আদনানের স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়ে কন্যা সন্তান প্রসব করে। আমি কোলে নিলাম ভাতিজিকে। আমিও এতিম, আমার ভাতিজিও এতিম। দুই এতিম দুজনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলাম। আমি বিয়ে করার আগেই হয়ে উঠলাম একজন বাবা। ভাইয়ের মেয়েকে নিজের মেয়ে বানালাম। বর্তমানে সে হলো আমার তুষার কন্যা। আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তুষার কন্যা আমার চোখের মণি হয়ে থাকবে। আমার কন্যার জন্য রাত জেগেছি, জার্নি করেছি, নির্ঘুম রাতের সংখ্যা বাড়িয়েছি, বেবিদের কেয়ার করার প্রশিক্ষণ নিয়েছি। আমার বুকের উপর পড়ে পড়ে ঘুমিয়েছে আমার কন্যা। সে কাঁদলে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসতো, সে হাসলে আমার দুনিয়া আলোকিত হয়ে উঠতো। সে অসুস্থ হলে আমি খেতে পারতাম না। আমার আজও মনে আছে যেদিন তুষার কন্যা প্রথমবারের মতো এক পা করে দাঁত ছাড়া মাটিতে বিরাট নিষ্পাপ হাসি ঝুলিয়ে আমার হাতে বাধা পড়েছিল। কতই না চমৎকার ছিল সেই দিনটি। আমার কন্যাকে বেবি ক্যারিয়ারে নিয়ে ড্রাইভ করেছি, স্কেটিং করেছি, সাইকেলিং করেছি। এত কিছুর পরও মেয়ে আমার অসুস্থ হয়ে পড়ে থাকতো। আমি ছাড়া কাউকে বোঝে না। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ওভারকোট আর তার আঙ্গুলের মুঠোয় ধরে রাখতো। ওইটুকু মুখের মলিনতা আমাকে পুড়িয়ে মারতো। তারপর ব্যতিক্রম হলো যখন বুবু আর তুষার কন্যাকে 1 মাসের জন্য দেশে পাঠালাম। ভাবলাম দেশের আবহাওয়া বাচ্চাটার গায়ে পরিবর্তন হতে পারে। আশ্চর্যজনকভাবে বড় পরিবর্তন হয়ে গেল। আমার মেয়ে ভাগ্যের ভেলায় ভেসে ভেসে তার সৌভাগ্য কুড়িয়ে নিল। জন্মের পর যেই বাচ্চাটা 1 ফোঁটা মায়ের দুধ পায়নি সেই বাচ্চাটা আস্ত একটা মমতাময়ী দুধ মা পেয়ে গেল। কন্যার ভাগ্যের সাথে আমার ভাগ্যও ছিল সুপ্রসন্ন। লাস্ট গেম খেললো আমার বুবু। গ্রামের প্রতি সাধারণ একজন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো। আমি শুধুমাত্র মেয়ের সাথে বিয়েতে মত দিলাম। অবিবাহিত ছিলাম তাই বিয়ে তো করতেই হবে। সুতরাং এমন কাউকে অর্ধাঙ্গিনী বানাই যে আমার মেয়েকে নিঃস্বার্থ ভালোবাসা দিবে। তারপর আমার সাথে চমক ঘটতে লাগলো। 1 বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানো আধাম দেওয়ান 2 বাচ্চার হাত ধরে ঘুরতে লাগলো। তুষার কন্যা তোতা পাখির মতো আমার কাছে তার দুধ মাকে চাইলো। এটা আমার বুবু শিখিয়ে দিয়েছে। বাচ্চাটা নিজেও জানতো না সে কি চেয়েছে। আজ আমি উপলব্ধি করছি আমার মেয়ের মুখ দিয়ে বের হওয়া আবদার ছিল বাবা মেয়ে দুজনের জন্য শান্তি আর শান্তি। আমি যাকে কবুল বলে সহধর্মিণী বানিয়েছি সে ছিল ডিভোর্সি।
নাটকীয় সমাজে এইসব নারীদের ডিভোর্সি বলে আখ্যায়িত করা হয়। আমার স্ত্রীর একজন ছেলে আছে, সেই ছেলে সহ তাকে কবুল করলাম। ছেলের নাম পূর্ণ এহসান। এখন সে পূর্ণ দেওয়ান। আমার ছেলে পূর্ণ, ইয়েস মাই লিটল প্রিন্স পূর্ণ। পূর্ণর মা বাক প্রতিবন্ধী। পূর্ণর মা হলো আমার ওয়াইফ। তুষার কন্যার মা হলো আমার তুষার রানী। ইউরোপে বড় হয়েছি, তবে অবৈধ সম্পর্কে কখনোই জড়ায়নি। আমার পিতামাতা এদিক দিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। সে যাই হোক, আমার স্ত্রীর প্রথম পরিচয়, সে আমার দুটো সন্তানের মা। আমি বিয়ের আগেই 2 বাচ্চার বাপ হয়ে বসে আছি। কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক হওয়া লাগে না, কিছু সম্পর্ক আত্মার সম্পর্ক হয়েও জনম জনম কেটে যায়। পূর্ণর সাথে আমার সেই সম্পর্ক। পূর্ণ আমার বুকের শীতলতা, আমার বুকের ক্ষতস্থানের রোগ নিরাময় হলো পূর্ণ। বাচ্চাটা একদম আদর আদর, পাকা পাকা কথা বলে আমাকে গলিয়ে দিয়েছে বরফ গলিত পানির ন্যায়। ঠিক যেভাবে তুষার কন্যা আমাকে বাবা বানিয়েছে, তদ্রূপ পূর্ণ আমাকে সেভাবেই বাবা বানিয়েছে। আমি ওর বায়োলজিক্যাল ফাদার না হলে ওর পিতা আমি। সবশেষে বলবো আমার স্ত্রীকে নিয়ে, সার্জেন্ট আধাম দেওয়ানের স্ত্রী কথা বলতে পারে না। আপনারা জেনে নিন আমার স্ত্রী বাক প্রতিবন্ধী। চারপাশে গুঞ্জন শুরু হয়েছে। চিত্রা দেওয়ানের চোখে অশ্রু ভরে উঠেছে নাতির গর্বিত ভাষণে। আধাম পুনরায় বলছে, উদ্যমী হয়ে উত্তপ্ত মরুভূমির প্রান্তরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে তৃষ্ণার্ত মুসাফিরের মুখে যেমন হাসি খেলে, তেমন আমার সুখের হাসি হলো মাই স্নো কুইন। মনের ভাব প্রকাশ করার জন্য সে যখন হাত নাড়ায়, তখন আমার দৃষ্টি সীমানায় ঝরঝর করে সাদা শিউলি ফুলের বর্ষণ হয়। সে যখন পিটপিট করে নেত্র পল্লবের ঘন পাপড়ি মেলে ধরে, তখন আমি স্তব্ধ হয়ে ভাষা হারিয়ে ফেলি। আমার স্ত্রী পূর্ণিমা দেওয়ান হলো ডক্টর আধাম দেওয়ানের তুষার রানী। তার নির্বাক দৃষ্টিতে আমার সর্বনাশ হয়েছে। এতটাই বেহায়া এবং নির্লজ্জ হয়েছে যে গুরুজনের সামনে তাকে নিয়ে বলতে আমার শরম করছে না। আমার স্ত্রী হলো আমার জন্য সর্বোত্তম উপহার। তাকে দেখতে পেয়ে ধন্য হয়েছে এই চোখ, তার হাত স্পর্শ করে ধন্য হয়েছে এই হাত। আমি যদি পারতাম তবে একটা বরফের প্রাসাদ বানিয়ে দিতাম স্নো কুইনকে। বরফের প্রাসাদ বানানো যায় না। একদিন তাকে সামনে নিয়ে কল্পনা করলাম। সময়টা তখন আমাদের বিয়ের 3 দিন। কল্পনায় তাকে আবিষ্কার করলাম বরফ রাজ্যের রানীর সিংহাসনে, মাথায় বরফের মুকুট আর পায়ে বরফের জুতা। সেই থেকে নাম দিলাম স্নো কুইন, আইস কুইন। আমি প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় আচমকা হিমাঙ্কের নিচে জমে যাই তার দর্শনে। এক অপূর্ব নারী সে একজন আদর্শ মা এবং আদর্শ স্ত্রী। আমি দেখলাম সে কিভাবে জননী রূপে আবির্ভূত হয় বাচ্চাদের সামনে। আমি অভিভূত হলাম তার সব রূপে। তার সন্তান তার সব কথা বুঝে যায় অনায়াসে। আমি সত্যি করে বলছি, কখনোই তাকে বোবা মনে হয় না আমার কাছে। তার মুখে শব্দ নেই, কিন্তু আখি জোড়ায় অজস্র শব্দ সাজানো থাকে। সেই শব্দগুলো সবাই পড়তে পারে না। সে শরবতে খণ্ড খণ্ড মেঘমালার মতো, সে শরতের খণ্ড খণ্ড মেঘমালার মতো, সে স্নিগ্ধ কাশফুলের মতো, সে শুভ্রতার প্রতীক। সে আমার স্নো কুইন, আমার একমাত্র রানী। তার কণ্ঠ শুনতে পাইনি, এতে কখনো অনুপরিমাণ আক্ষেপ ছিল না এবং হবেও না। তার নীরবতায় শান্তি ডেকে আনে, তার নির্বিকারে সুখের ডাক বয়ে আনে। তার জন্য আমার হৃদয় সব সময় উন্মুক্ত। সে একমাত্র নারী যাকে হৃদয়ে বসিয়েছি। আমি মরে গেলে সে বিধবা হয়ে দীর্ঘদিন জীবিত থাকবে, কিন্তু আমার নাম থেকে বেরোতে পারবে না। আমি পুনরায় বলছি, আমার স্ত্রী কথা বলতে পারে না, তবে এটা তার খুঁত নয়। এটা হলো তার স্বামীর জন্য আরেক নিয়ামত। আদিক্ষেতা করছি না, আদিক্ষেতা আমার সাথে যায় না। রূপকথার রানীর নির্বিকারত্ব এবং চুপচাপ দৃষ্টিভঙ্গি আমার জন্য অপার মুগ্ধতা। আমি বিলীন হয়ে গিয়েছি যার মাঝে। সে হলো আমার স্নো কুইন। আই লাইক ইউ স্নো কুইন, আই লাইক ইউ। এই আকাশ শোনো, আমি তাকে পছন্দ করি। তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও আমার প্রচার প্রসার। এই জমিনবাসী শোনো, আমার একটা স্নো কুইন আছে, তাকে আমি পছন্দ করি। স্নো কুইনকে নিয়ে বলতে হলে আমাকে ডুব দিতে হবে সাহিত্যের সমুদ্রে। আজকের আয়োজন শুধুমাত্র এই জন্যই। সবাইকে জানাতে চাই 2 বাচ্চার মা কিভাবে আমাকে পাগল বানিয়েছে। আমার প্রভুর কাছে শত সহস্র শুকরিয়া, যিনি আমাকে এমন একজন নারীর স্বামী বানিয়েছেন যার প্রতি পরতে পরতে স্নিগ্ধতা লুটিয়ে পড়ে। পিনপতন নীরবতা চতুর্দিকে। মুয়াজ হাসছে সুলতানার দিকে তাকিয়ে। তারেক নিজের মাঝে নেই। তারেকের শোনা গেল বিকট চিৎকার। এরপর শোনা গেল বিকট চিৎকার, আই লাইক ইউ স্নো কুইন।